Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S senglishnet এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। বন্ধুরা, যারা আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে অংশগ্রহণ করছি, যেমন প্রাইমারি স্কুল, ব্যাংক, বিসিএস সহ অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করছি বা করব, বা ইভেন যারা আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এখন পড়াশোনা করাতে গিয়ে আমরা অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বসের উপর আমাদের অগাধ নলেজ না থাকার কারণে বা কনসেপ্টটি ক্লিয়ার না থাকার কারণে আমরা তাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারছি না। তারাও কিন্তু আজকে এই লেসনটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমি আর কথা বলবো না, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। বন্ধুরা, আমি রাইট ফর্ম অফ ভার্বসের যে ফার্স্ট পার্টের মধ্যে আমি শুধুমাত্র ভার্বের কী কী ফর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে এই পার্ট 2-র মধ্যে আমি কথা বলবো যে কীভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে যে সঠিক বা রাইট ফর্ম অফ ভার্বসটা আমরা কীভাবে সিলেক্ট করতে পারি সেটা নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, আমি যে সঠিক উপায়ে কিভাবে ভার্বের ফর্মটিকে চিহ্নিত করতে পারি বা আমরা নির্বাচন করব, সেটির জন্য আমি ঘাটাঘাটি করে আমি 6টি রুল আমি পেয়েছি। যে 6টি রুলসের মধ্যেই আমরা ওভারঅল আপনার 99% ভার্বসকে আমরা কারেক্ট রূপে রূপদান করতে পারবো বা নির্বাচন করতে পারবো। বন্ধুরা, এই 6টি রুলের মধ্যে যে প্রথম যে রুলটি হলো প্রথম যে রুলটি নিয়ে আমি কথা বলছি, সেই রুলটি হলো, যেমন দেখেন, মডাল প্লাস ভার্ব 1। দ্যাট মিনস এখানে আমি বলছি কি, মডাল অক্সিলারি ভার্বের পরে যে সমস্ত ভার্বগুলো আসবে সেই ভার্বগুলো বেস ফর্ম হবে। যেমন একটি এক্সাম্পল আমি লিখে রেখেছি, যেমন ইউ মাইট, এখানে ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি গন। তাহলে আমি বলি যে মডাল অক্সিলারির পরে ভার্ব যেহেতু 1 আসবে, তাহলে এখানে ভার্বটি হবে ইউ মাইট গো। তাহলে যেটি রয়েছে রুলস 1-এর মধ্যে, সেটি হলো যে মডাল প্লাস বি প্লাস ভার্ব 3। যদি মডাল অক্সিলারির পরে যদি বি ভার্ব আসে, তাহলে সেইগুলোর পরে ভার্ব 3 হবে মেন ভার্বটি সর্বদাই। যেমন ইট ক্যান বি হ্যান্ডেল ইজিলি, তাহলে এটি হয়ে যাবে কি হ্যান্ডেলড। ইট ক্যান বি হ্যান্ডেলড ইজিলি। ওকে, এরপর যেটি রয়েছে মডাল অক্সিলারির পর যদি হ্যাভ ভার্ব আসে, এই হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্ব 3 হবে। যেমন ইউ মাইট হ্যাভ গো দেয়ার, তাহলে এটি গো না হয়ে যাবে গন। গো ওয়েন্ট গন, তাহলে ইউ মাইট হ্যাভ গন দেয়ার। ওকে, আশা করছি যে রুল 1-এর মধ্যে যে 3টি রয়েছে, 3টি নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তাহলে চলুন বন্ধুরা, দ্বিতীয় যে রুলটি রয়েছে, দ্বিতীয় রুলের মধ্যে 2টি সেকশন রয়েছে। যে দ্বিতীয় রুলের মধ্যে প্রথম যেটি রয়েছে টু ডু ভার্ব। তাহলে আমরা আগের পার্ট 1-এর মধ্যে আমরা জানছি যে টু ডু ভার্ব কোনগুলো। তাহলে যদি টু ডু ভার্বের মধ্যে থেকে কোনো একটি ভার্ব আসে, তাহলে এরপর যে ভার্বটি হবে বা মেইন ভার্বটি হবে, সেটি হলো আপনার ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এক্সাম্পলটি দেখেন যে ইউ ডিড নট ইনফর্মড মি, তাহলে এই ইনফর্মটি রং। তাহলে আমাদের কি বসাতে হবে কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে ইউ ডিড নট ইনফর্ম, ইউ ডিড নট ইনফর্ম মি, তুমি আমাকে ইনফর্ম করনি। ওকে, তারপর 2 নম্বরটি যেটি রয়েছে সেটা হলো টু হ্যাভ ভার্ব। তাহলে টু হ্যাভ যে ভার্বগুলো রয়েছে, সেই টু হ্যাভ ভার্বগুলোর পরে ভার্ব 3 সবসময় বসবে। ওকে বন্ধুরা, তাহলে এক্সাম্পলটি দেখি আমরা, হ্যাভ ইউ গো দেয়ার, তাহলে এই গো ভার্বটি হয়ে যাবে গন। হ্যাভ ইউ গন দেয়ার। ওকে, এরপর রুল 3-র মধ্যে আরও 3টি ক্রাইটেরিয়া রয়েছে। এই রুল 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলবো যে আপনারা দেখেন, এখান থেকে পরীক্ষার মধ্যে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো সেট করে, এখান থেকে একটি প্রশ্ন সেট করে, এই ভাগের মধ্যে প্রশ্নটি সেট করা হয়ে থাকে। বন্ধুরা, এখানে আমি একটু কমন আলোচনা করি যে এটির বেস বা ফান্ডামেন্ট, আমরা যাই কিছু বলি না কেন, আমাদের বেসটা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত। যেমন প্রথম যে রুল 3-র মধ্যে যে প্রথম যেটি রয়েছে সেটি হলো প্রিপোজিশন। আমরা জানি, আমরা একটা জিনিস সেট করে নেব মাথার মধ্যে যে প্রিপোজিশনের পরে যে ভার্বটি আসবে, সেই ভার্বটির সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। তাহলে আই ফন্ড অফ কুক, তাহলে
আমি এটা লিখব আই ফন্ড অফ কুকিং, আমি রান্না করতে পছন্দ করি। তাহলে দ্যাট মিন্স প্রিপোজিশনের পরে যে ভার্বটি আসবে সেটি সবসময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, সেটা আমাদের বেসিক জিনিস। এরপর আমরা আরেকটি জিনিস জানবো যে টুর পরে যে ভার্বটি আসবে সেটি হলো ভার্ব ওয়ান। তাহলে টু কিন্তু প্রিপোজিশন, তাহলে টু প্রিপোজিশন, তাহলে শুধুমাত্র প্রিপোজিশনের মধ্যে যে যখন টুটা চলে আসবে সে টুর পরে যে ভার্বটি আসবে সেটি হলো ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান আমরা বসাবো। যেমন দেখেন, আমি যদি বলি যে আই লাইক টু ট্রাভেলিং এ স্টোরি, এটি ভুল হবে, আমাদেরকে এখানে সঠিকটি নির্ণয় করতে হবে। আমি বলেছি যে টুর পরে যে ভার্বটি আসবে সেটি হলো ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান। তাহলে আই লাইক টু টেল, এখানে অ্যান্সারটি হবে আমাদের টেল। আই লাইক টু টেল এ স্টোরি। ওকে বন্ধুরা, এরপর আসেন যে আমরা জানি যে এটার মধ্যে একটি এক্সেপশনাল রুল রয়েছে, যে আমরা বলেছি যে টুর পরে যে ভার্বটি আসবে সেই ভার্বের সাথে টুর পরে যে ভার্বটি আসবে সেটি হলো ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসবে। কিন্তু বন্ধুরা কিছু এক্সেপশনাল কয়েকটি ওয়ার্ড এখানে রয়েছে যেগুলোর পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। সেই এগুলো কি আমরা একটু দেখে নিই। যেমন কয়েকটি রয়েছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু। এই যে পাঁচটি ফ্রেজ রয়েছে, এই ফ্রেজগুলোর মধ্যে আপনারা দেখেন প্রত্যেকটি কিন্তু টু দিয়ে শেষ হয়েছে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু। এই যে টু সমৃদ্ধ, এই শুধুমাত্র এইগুলো এক্সেপশনাল। যখন আমাদের সেন্টেন্সের মধ্যে চলে আসবে, এরপরে যে ভার্বটি আসবে সেই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি যদি একটি এক্সাম্পল এখানে দিই যে উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু গসিপিং উইথ হিম, আমি তার সাথে কথা বলার জন্য সেখানে গিয়েছিলাম। তাহলে দেখেন উই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু গসিপিং, এই যে গসিপ যে ভার্বটি আমি ব্যবহার করেছি, এই গসিপের সাথে আমি আইএনজি যুক্ত করে দিয়েছি। তাহলে উইথ এ ভিউ টু, আপনারা জানবেন যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু এই দুটি ওয়ার্ড দিয়ে কিন্তু মেইনলি একটি পরীক্ষার মধ্যে প্রশ্ন সেট করা হয়ে থাকে। এই জন্য আমি বলছি যে রুল 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে বন্ধুরা। এরপরে 4 নম্বর যে রুলটি আমি বলবো, 4 নম্বর রুলের মধ্যে দুটি জিনিস রয়েছে, সেটি হলো টু বি ভার্ব প্লাস, যদি টু বি ভার্বের পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ, দ্যাট মিন্স যদি এটি অ্যাক্টিভ ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি অ্যাক্টিভ ভয়েস হয়। আর কোনটি অ্যাক্টিভ আর কোনটি প্যাসিভ এটি আমরা আশা করি আমরা সহজে বুঝতে পারবো। যেমন দেখেন এক্সাম্পলটি দেখেন যে করিম ইজ ইম্পোর্ট সয়াবিন ফ্রম ইন্দোনেশিয়া। তো এখানে করিম সয়াবিন তেল, আমরা যাই কিছু বলি না কেন, সয়াবিন সে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে, আমদানি করে। তাহলে আমি বলতে পারি যে করিম ইজ ইম্পোর্টিং, অ্যান্সারটি হবে যেমন ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত। ওকে, করিম ইজ ইম্পোর্টিং সয়াবিন ফ্রম ইন্দোনেশিয়া। এখন দেখেন টু বি ভার্বের পরে ভার্ব 3 হবে কখন, যখন সেটি প্যাসিভ ভয়েস হবে তখন সেটি ভার্ব 3 হবে। যেমন দেখেন সয়াবিন ইজ ইম্পোর্ট ফ্রম ইন্দোনেশিয়া বাই গভর্নমেন্ট, দ্যাট মিন্স আমাদের গভর্নমেন্ট যে ইম্পোর্ট করে সয়াবিন ইন্দোনেশিয়া থেকে, তখন কি যে সয়াবিনকে আমদানি করা হয়, এটি প্যাসিভ ভয়েস। তাহলে দেখেন এখানে যে অ্যান্সারটি হবে সেটি হলো ইম্পোর্টেড। আমরা জানি ইম্পোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইম্পোর্টেড। তাহলে সয়াবিন ইজ ইম্পোর্টেড ফ্রম ইন্দোনেশিয়া বাই গভর্নমেন্ট। ওকে বন্ধুরা, আশা করছি আপনাদের রুল 4 ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর আসেন রুল 5। রুল 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলবো যে এখান থেকে একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে, যেমন আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। যেমন দেখেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে সাম, এভরি, এনি, নো, যখন সাবজেক্টটি এই ওয়ার্ডগুলো সমৃদ্ধ হবে, যেমন সাম, এভরি, এনি, নো, এর সাথে এই বডির যে কোনো একটি থাকবে, বডি, থিং, ওয়ান। যেমন আমি বলি ধরেন সামবডি, সামথিং, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান।
এনিবডি, এনিথিং, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, নাথিং। এই যে যখন এগুলো সাবজেক্ট আকারে আসবে তখন এরপরে ভার্ব ওয়ান আসবে সবসময়, দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম আসবে। এখন দেখেন ভার্ব ওয়ান, আমি কিন্তু বলি নাই যে শুধু ভার্ব ওয়ান আসবে। এখন দেখেন আমি একটি এক্সাম্পল লিখে রেখেছি, এভরি ওয়ান লাইক হিম। আমি আশা করি আপনাদেরকে একটি পাজলের মধ্যে ফেলতে পেরেছি। যদি আপনাদেরকে পাজলের মধ্যে ফেলে থাকতে পারি তাহলে আমি মনে করি আমার এই লেসনটি আপনারা অবশ্যই ভালো করে মনে রেখেছেন। এখানে একটি ভুল কিন্তু আছে বন্ধুরা, আপনারা আশা করছি সেটি নির্ণয় করতে পারবেন ইজিলি। যেমন দেখেন এভরিওয়ান লাইক হিম, সকলেই তাকে পছন্দ করে। এখন এখানে কি লাইকটি হবে নাকি অন্য কিছু হবে? আমাদের রুলস বলছে ভার্ব ওয়ান, ওকে ভার্ব ওয়ান। এখন আমি বন্ধুরা আরেকটি কথা বলেছিলাম যে আমি পূর্বের যে পার্ট ওয়ান যে আমি লেসনটি নিয়েছিলাম সেখানে আমরা 6 নম্বর যে রুলটি, 6 নম্বর যে ভার্বের ফর্মটি দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম এস বা ইএস যুক্ত করতে হবে। এখন বন্ধুরা দেখেন যদি এস বা ইএস আমরা কখন যুক্ত করব, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে দেখেন এভরিওয়ান, এই এভরিওয়ান, এভরিথিং, এনিওয়ান, এনিথিং এগুলো সবগুলোই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এরপরে কিন্তু ভার্ব ওয়ান আসবে কিন্তু সাথে সাথে একটি এস বা ইএস যুক্ত করতে হবে। দ্যাট মিনস এভরিওয়ান লাইকস হিম ভেরি মাচ, আমরা যাই কিছু বলি না কেন। ওকে বন্ধুরা, আশা করছি আপনাদের কনসেপ্টে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর বন্ধুরা আসেন রুল 6 বা ফাইনাল যে রুল, সেটি আমাদের 6টি রুলের একেবারে লাস্ট রুল যেটি রয়েছে সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বন্ধুরা সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রশ্ন সেট করা হয়ে থাকে। যেমন আমি যদি এক্সাম্পল দিই তখন আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটা কীভাবে সেট করা হয়ে থাকে। বন্ধুরা এখানে মেনলি ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আমরা অনেক সময় সেন্টেন্সের মধ্যে একটি বড় একটি সেন্টেন্স যখন আমরা দেখি তখন কিন্তু আমরা সাবজেক্ট নির্ণয় করতে পারি না। যে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যখন একটি সাবজেক্ট হয় তখন আমাদের সাবজেক্টের মধ্যে যে কি ওয়ার্ডটি রয়েছে সেই কি ওয়ার্ডটি আমরা ফাইন্ড আউট করতে ব্যর্থ হই, যার কারণে আমরা ভার্ব আইডেন্টিফাই করতে পারি না। যেমন দেখেন এই যে সাবজেক্টের, দেখেন সাবজেক্টটি কোন পর্যন্ত রয়েছে আমি একটু বলি। দ্য হাউসেস অফ দ্য সিশোর, দ্যাট মিনস সমুদ্র সৈকতের যে বাড়িগুলো রয়েছে এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট। দেখেন দ্য হাউসেস অফ দ্য সিশোর, কিন্তু এই সাবজেক্টের মধ্যে যে কি ওয়ার্ডটি রয়েছে, আমার কি ওয়ার্ড হলো গা হাউসেস। এখন এই কি ওয়ার্ডটি যদি আমি বলি, এই সাবজেক্টের কি ওয়ার্ডটি আসলে এখানে মেনলি লেখার দরকার ছিল যে সাবজেক্টের কি ওয়ার্ডটি যদি আমার কি ওয়ার্ডটি যদি হয় সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, আর কি ওয়ার্ডটি যদি হয় প্লুরাল ভার্ব হবে প্লুরাল। দ্যাট মিনস আমার সাবজেক্টটা এখানে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে সাবজেক্টের কি ওয়ার্ডটি মেনলি আসলে কাকে হাইলাইট করা হচ্ছে। যেমন দেখেন এখানে বলছি দ্য হাউসেস অফ দ্য সিশোর ইজ মেড অফ বেম্বো। এখানে তাহলে কি হবে, হাউসেস অবশ্যই প্লুরাল, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। যেমন আমি এখানে তাহলে বলবো যে অ্যান্সারটি হবে দ্য হাউসেস অফ দ্য সিশোর আর মেড অফ বেম্বো। যে সমুদ্র তীরবর্তী যে সমস্ত ঘর বাড়ির যে ঘরগুলো রয়েছে সেগুলো বাঁশের তৈরি। এখন বন্ধুরা দেখেন আমি এটা কি আবার একটু ঘুরিয়ে দিই। যদি আমরা বলি দ্য হাউস, শুধুমাত্র বললাম দ্য হাউস অফ দ্য সিশোর, এখানে ব্র্যাকেটে যদি আমাদেরকে পাজল করার জন্য যদি এখানে আর দিয়ে থাকে তখন আমরা অ্যান্সারটা করব কি যে দ্য হাউস অফ দ্য সিশোর ইজ, তখন অ্যান্সারটি হবে ইজ। দ্য হাউস অফ দ্য সিশোর ইজ মেড অফ বেম্বো। বন্ধুরা আশা করছি আমার এই 6 মানে লাস্ট যে ইয়াটি রয়েছে সেটির মধ্যে থেকেই পরীক্ষার মধ্যে বেশি বেশি প্রশ্ন সেট করা হয়ে থাকে। বন্ধুরা যারা আমার পূর্বের লেসনটিকে মিস করেছেন তারা আবার এই দ্য রাইট ফর্ম অফ ভার্বের যে আগের পার্ট 1 সেটি আবার দেখবেন। বন্ধুরা আশা করছি যে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বের যে সমস্ত 6টি রুলস রয়েছে সেই 6টি রুলসগুলো আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। আশা করছি আপনাদের ওভারঅল যে কনসেপ্টটি সেটি আপনারা ক্লিয়ার করতে পেরেছেন। বন্ধুরা আর কথা বলবো না, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।